বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে লার্ন বাংলা উইথ প্রিয়তিতে স্বাগতম। আজকের আমাদের পাঠ নবম দশম শ্রেণীর কবিতা কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। চলো কবিতাটি একবার পড়ে দেখা যাক এবং কবিতাটিতে প্রত্যেকটি লাইনে কি বলা হয়েছে সেটার সহজ ব্যাখ্যা করা যাক। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত তোমার কথা ভাবি এ বিরলে। সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি তব কলকলে। জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। বহু দেশে দেখিয়াছি বহু নদদলে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মেটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমিস্তনে। আর কি হে হবে দেখা যতদিন যাবে, প্রজারূপে রাজারূপ সাগরের এদিতে। বারেরূপ কর তুমি এ মিনতি গাবে, বঙ্গস জনের কানে শখে সখারিতে। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লয়েছে যে নাম তব বঙ্গের সঙ্গীত। আচ্ছা, এই কবিতাটিতে প্রথম দুটি লাইনে মানে সতত মানে সর্বদা বা সব সময়, হে নদ মানে একটা কপোতাক্ষ নদের কথা বলা হয়েছে, তুমি পরমোর মনে। তার মানে এখানে কবি বা লেখকের কপোতাক্ষ নদ স্মৃতি বিজড়িত, শৈশবে স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কথা তার মনে পড়ে। কেন মনে পড়ে? কারণ কবি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি ভাষার সাহিত্যে মগ্ন হয়ে প্রবাসে ফ্রান্সে পাড়ি দেন। সেখানে ইংরেজি ভাষা সাহিত্যে তিনি খুব সুখ্যাতি লাভ করতে পারেন না প্রথম দিকে। তখন তার নিজের দেশের কথা, বাংলার কথা মনে পড়ে, তার স্মৃতি বিজড়িত শৈশবে কপোতাক্ষ নদের কথা মনে পড়ে। সে কথা এখানে বলা হয়েছে, সতত তোমার কথা ভাবি এই বিরলে। তিনি একলা নির্জনে সেই কপোতাক্ষ নদের কথাই ভাবেন। সতত যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্র ধ্বনি তব কলকলে। কলকলে মানে এখানে পানির যে শব্দ, কলকল শব্দ, সেটার কথা বলা হয়েছে। লোক নিশার স্বপন, নিশা মানে রাত, স্বপন মানে স্বপ্ন, মায়া মন্ত্রধ্বনি, মায়া মানে এখানে ভ্রান্তি বা ভুল বা স্বপ্নের কথা বলা হয়েছে, এক মোহের কথা বলা হয়েছে। মন্ত্রধ্বনি মানে পবিত্র উচ্চারণ, মানে মন্ত্র, যেমন হিন্দুদের পূজার সময় বিভিন্ন মন্ত্র পাঠ করা হয় সেটার কথা বলা হয়েছে। এখানে কবি যে নদীর কলকল শব্দ ভ্রান্তির মধ্যে, স্বপ্নের মধ্যেও শুনতে পান, সেটার কথা বলা হয়েছে। এই শব্দকে তিনি মায়া মন্ত্রধ্বনি, পবিত্র উচ্চারণের সাথে তুলনা করেছেন। জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে, এখানে মানে তিনি কবি বলেছেন যে তিনি ভ্রান্তি মানে ভুলে, স্বপ্নেও তিনি এই কলকল শব্দ শুনতে পান এবং তার কান জুড়ান। বহু দেশে দেখিয়াছি বহু নদদলে, কিন্তু ওই স্নেহে তৃষ্ণা মেটে কার জলে। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, মানে তিনি অনেক দেশ বিদেশ দেখেছেন, বিভিন্ন নদ নদী দেখেছেন, কিন্তু এই মাতৃভূমির যে হলো কপোতাক্ষ নদের স্মৃতি বিজড়িত নদীর জলে তৃষ্ণা কিসে মিটবে? আর কি কিছুতে মিটবে? সেই বিদেশি নদীতে কি আর মিটবে? সেটা তো হবে না। তিনি দেশ বিদেশের অনেক নদ নদীর সাক্ষাৎ পেয়েছেন, কিন্তু কোনো নদী তাকে কপোতাক্ষ নদের মতো বিমোহিত করতে পারেননি। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, এখানে বলা হয়েছে তিনি মায়ের স্নেহের কথা তুলে ধরেছেন। মায়ের স্নেহ দিয়ে কপোতাক্ষ নদ কবিকে বড় করেছে। এই নদের জলে কবি তার স্নেহ তৃষ্ণা নিবারণ করেছেন। এ কারণে কবি কপোতাক্ষ নদের জলকে পরম মমতাময়ী মায়ের মাতৃ দুগ্ধের সাথে তুলনা করেছেন। আর কি হবে দেখা যতদিন যাবে, এখানে কবি সন্দেহ প্রকাশ করেছে প্রিয় নদের সাথে তিনি কি আর দেশে ফিরে আসতে পারবেন? প্রিয় নদের সাথে কি তার আর দেখা হবে? সেই চিন্তা কবির হৃদয়কে ব্যথিত করে তোলে। প্রজারূপে রাজারূপ সাগরেরে দিতে, বাড়ির কর তুমি এই মিনতি গাবে। কর মানে এখানে রাজা রাজরাদের যুগে আগে গরিবদেরকে কর বা খাজনা দিতে হতো, সেই করের কথা বলা হয়েছে। বাড়িরূপ মানে বাড়ি মানে পানি, এখানে নদীর জলের কথা বলা হয়েছে। নদীর সাগরকে কিন্তু, নদীর থেকে সাগর কিন্তু বড়, সেই নদী যে সাগরকে, তার নদীর পানি কিন্তু সাগরের সাথে মিশে, সেই কথাই বলা হয়েছে যে নদীর পানি সাগরকে কর রূপে দেয়, নদী তার কর হিসেবে নদীর পানি সাগরকে দেয়। প্রজারা যেমন রাজাকে কর প্রদান করে, তেমন কপোতাক্ষ নদেও তার জলধারাকে কর হিসেবে সাগরের কাছে প্রেরণ করেছে। বঙ্গস জনের কানে শখে সখারিতে না, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে, লইছে যে নাম তব গঙ্গের সঙ্গীতে। এখানে কবি বলেছেন কবির আকুল মিনতি, কপোতাক্ষ নদ যখন বঙ্গবাসীর পাশ দিয়ে প্রবাহিত হয়ে যাবে, মানে বাংলার মানুষের পাশ দিয়ে,
তখন কপোতাক্ষ নদ যেন কবির কথা বঙ্গবাসীকে জানিয়ে দেয়। প্রবাসে অবস্থান করলে কবির মন সর্বদা তার প্রিয় মাতৃভূমি কপোতাক্ষ নদের চিন্তাতেই কিন্তু বিভোর থাকে। দূর প্রবাসে বিদেশে বসেও বঙ্গসঙ্গীতের মাধ্যমে কবিতার অতি প্রিয় শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কথা এই কবিতার মাধ্যমে স্মরণ করেছেন। এই কবিতায় মূলত কবির স্মৃতিকাতরতা এবং দেশপ্রেমটাই ফুটে উঠেছে। চলো এবার এই কবিতার কিছু শব্দার্থ এবং টিকা দেখে নিই। সতত মানে সর্বদা, বিরলে একান্ত নিরিবিলিতে, নিশা মানে রাত্রি, ভ্রান্তি মানে ভুল, বাল্যুক কর, এই যে বললাম প্রজার কর সেটা। চতুর্দশপদী কবিতা, এখন চতুর্দশপদী কবিতা মানে হলো সনেট, বাংলায় চতুর্দশপদী কবিতা বলা হয়। এই চতুর্দশপদী কবিতার জনক বাংলায় কিন্তু মাইকেল মধুসূদন দত্ত। 14 চরণ সমন্বিত ভাব সংহত এবং সুনির্দিষ্ট একটি কবিতা, এটাই হলো চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণের স্তবককে কি বলে? অক্টেভ বা অষ্টক। আর পরবর্তী 6 চরণের স্তবককে বলে ষষ্ঠক বা সেস্টেট। অষ্টকে মূলত কি থাকে? আচ্ছা, আমরা এইটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবো, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনাটা থাকে, মানে ভাবের শুরুটা থাকে, এবং ষষ্ঠকে ভাবের পরিণতি এবং মানে রেজাল্ট, মানে যে পরিণতি সেটাই থাকে। চতুষ্পদী কবিতায় কয়েক প্রকার অন্তমিল প্রচলিত হয়েছে, মানে কিছু ভিতরে অভ্যন্তরীণ মিল রয়েছে। প্রথম 8 চরণ এটা তোমরা দেখে নিও, ক খ খ খ এরকম করে হলো তাদের অন্তমিল রয়েছে। আচ্ছা, এরপর আমরা অতিরিক্ত জানার জন্য জেনে নিতে পারি কপোতাক্ষ নদটা আসলে কোথায় অবস্থিত বা এর উৎপত্তি কোথায়। এর উৎপত্তি যশোর জেলায় চৌগাছা উপজেলায় ভৈরব নদী থেকে, এবং এটি পরে খুলনা জেলায় কয়রায় খোলপটুয়া নদীতে গিয়ে পতিত হয়েছে। এবার আমরা জেনে নিই পাঠ পরিচিতি। কপোতাক্ষ, আমি কবিতাটি বলার সময়, ব্যাখ্যা করার সময় যে মূল কথাগুলো বললাম সেটাই কিন্তু এখানে ফুটে উঠেছে। দেখা যাক। কপোতাক্ষ নদ কবিতাটি কবি চতুর্দশপদী কবিতাবলী থেকে সংগৃহীত হয়েছে, তাহলে এটা 1 মার্কের প্রশ্ন। চতুর্দশপদী কবিতাবলী থেকে এটা সংগৃহীত হয়েছে। এই কবিতায় কবির স্মৃতিকাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল যে দেশপ্রেম সেটা প্রকাশিত হয়েছে। কবি যশোর জেলায়, তাহলে কবি যশোর জেলায় কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্ম করেন। তাহলে কবি কোথায় জন্মগ্রহণ করেন? এই জন্য কিন্তু কপোতাক্ষ নদও কিন্তু যশোরের উৎপত্তি, সেটা আমরা দেখলাম। শৈশবে মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। যখন তিনি ফ্রান্সে বসবাস করেন তখন জন্মভূমি শৈশব কৈশোরের বেদনাবিধুর স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা। দূরে বসেই তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়া স্নেহন্দরে তাকে বেঁধে রেখেছে। কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে, আর কি তিনি এই নদের দেখা পাবেন? কপোতাক্ষ নদের কাছে তার সবিনয় বিনতি বন্ধু ভাবে তাকে তিনি স্নেহাদরে যেমন স্মরণ করেন, কপোতাক্ষ যেন একই প্রেম ভাবে তাকে সস্নেহে স্মরণ করে। কপোতাক্ষ নদ যেন তার স্বদেশের জন্য হৃদয়ের কাতরতা বঙ্গবাসীদের নিকট ব্যক্ত করে। দেশমাতৃকার প্রতি অকুণ্ঠ প্রেম যে মানুষের সহজাত প্রবৃত্তি কবিতায় তাই ধরা পড়েছে। আচ্ছা, এবার আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জেনে নিই, তার কবি পরিচিতিটা দেখে নিই। মাইকেল মধুসূদন দত্ত কত সালে তাহলে জন্মগ্রহণ করেছেন? 1824 সালে। কবে? 25শে জানুয়ারি। কোথায়? যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবনের শেষে তিনি কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি, তাহলে কি সাহিত্য? ইংরেজি সাহিত্যের প্রতি তীব্র অনুরাগ জন্ম। ওই যে বললাম ইংরেজি সাহিত্যের জন্য তিনি প্রবাসে যান। 1843 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্ট ধর্ম দীক্ষিত হন। তিনি কিন্তু প্রবাসে যাওয়ার জন্য তার ধর্ম ত্যাগ করেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন 1843 খ্রিস্টাব্দ, কিন্তু এটা খেয়াল রাখবে। তখন তার নামের প্রথমে কিন্তু মাইকেল শব্দটি, যে খ্রিস্টানদের যে পদবি, এটা যোগ হয়। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষা এবং সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনে বিচিত্র কষ্টকর, তিনি ওখানে বিদেশে অনেক জটিলতার সম্মুখীন হয়। তার এমন অবস্থা হয়েছিল যে তার পকেটে কোনো টাকা ছিল না, তিনি অনেক কষ্টে জীবনযাপন করেছেন। তাই তখন কিন্তু তার সেই বাংলার প্রতি তার মাতৃভূমির কথা মনে পড়ে, স্নেহ কাতর হয়ে পড়েন তিনি। তিনি নিজের ভুলটা বুঝতে পারেন। পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতা তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষায় কাব্য রচনার মধ্য দিয়ে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে। তখন তিনি বাংলা ভাষা কাব্য রচনা করতে শুরু করেন। তার অমর কীর্তি কি? মেঘনাদ বধ কাব্য। তার অন্যান্য কাব্যগুলো কি কি?
তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী। এই যে চতুর্দশপদী কবিতাবলী থেকেই কিন্তু এই কবিতাটি এসেছে, কপোতাক্ষ নদ। তার নাটকগুলো কি কি এটা খেয়াল রাখবো। কৃষ্ণকুমারী, এটা হলো প্রথম ট্র্যাজেডি নাটক, এটা জেনে নিতে পারো। বাংলার প্রথম ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন। একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড় হলো তার প্রহসন। বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দ আছে। কি ছন্দ? অমৃতাক্ষর ছন্দ। বিভিন্ন ধরনের ছন্দ আছে, তার মধ্যে অমৃতাক্ষর ছন্দ তার কাব্যে ফুটে উঠেছে এবং সনেট প্রবর্তন তিনি করেছেন, দিয়ে নতুন মাত্রা যোগ করেছেন। 1873 খ্রিস্টাব্দে 29 জুন কবি পরলোক গমন করেন। তাহলে কবে? 1873, 29 জুন তিনি মৃত্যুবরণ করেন। কপোতাক্ষ নদ। আচ্ছা, এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নটি দেখে নিই। কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কোন কবি কোন দেশে ছিলেন? কোন দেশে ছিলেন বলেছিলাম? ফ্রান্সে। কিন্তু 2 নাম্বার, কিন্তু এই স্নেহে তৃষ্ণা মেটে কার জলে। এই উক্তিতে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? মমতা, অনুরাগ, ভ্রান্তি। ভ্রান্তি কিন্তু নয়, এখানে কোনো ভুল প্রকাশ পায়নি। দেশের প্রতি মমতা এবং অনুরাগটাই ফুটে উঠেছে। 1 ও 2। এখানে হয়তো অপশনটি নেই। প্রবাস জীবনে ফাস্টফুডের দোকানে কত খাবার খেয়েছি আমি জীবনে, মায়ের হাতের পিঠার কথা ভুলি আমি কেমন। এখানে মাতৃস্নেহের কথা বলা হয়েছে। মানে এখানে যার কথা বলা হয়েছে সে প্রবাস জীবনে থাকে, ফাস্টফুড অনেক খেয়েও কিন্তু তার মায়ের হাতের খাবার কথা মনে পড়ছে। কপোতাক্ষ নদ কবিতার কোন বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে? তাহলে কি? স্নেহাদর। এই যে মায়ের যে স্নেহাদর, স্নেহ এবং আদরের যে কাতরতা, সেটা প্রকাশ পেয়েছে। অনুচ্ছেদের মূল বক্তব্য নিচের কোন চরণে ফুটে উঠেছে? কোন চরণে? এ স্নেহে তৃষ্ণা মেটে কার জলে। কারণ কি? কবি আর এখানকার এই কবিতার কবি দুজনেই প্রবাস জীবনে থেকে মাতৃভূমির কথা বলছে এবং মাতৃভূমির যে স্বাদ, সেটার, মাতৃভূমির জলের স্বাদ হোক, খাওয়ারের স্বাদ হোক, সেটার কোথায় পাওয়া যায় সেটার কথা বলা হয়েছে। এবার চলে আসি সৃজনশীল প্রশ্নে। ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে, সাতরায় নদী পাড়ি দিতাম বারবার এপার হতে ওপারে। ডিভি লটারি সুযোগ করে দিলে ছুটে চলে যায় আমেরিকায়, কিন্তু আজ মন শুধু ছটফটায় আর শয়নে স্বপনে বাড়ি দিয়ে যায়। মধুময় স্মৃতিগুলো আমাকে কাঁদায়, তবু দেশে আর নাহি ফেরা হয়। আচ্ছা, এখানে বলা হয়েছে বাঙালিদের বালুচর বলতে মানে বাঙালিদের মধ্যে নদীর ধারে যে বালুচর, মানে নদীর ধারের হয়তো কোনো জায়গায় সে বেড়ে উঠেছে, সে নদীতে সাঁতরে দিনরাত পার করেছে, কিন্তু একটা লটারি পেয়ে সে আমেরিকায় পাড়ি দেয়। কিন্তু যতই স্বপ্ন বড় হোক, সে আমেরিকায় যাক, কিন্তু সেই মধুময় শৈশবের স্মৃতি, দেশের স্মৃতি, দেশের প্রতি প্রেম তাকে কাঁদায়। ক, 1 নম্বরের প্রশ্ন, সনেটের ষষ্ঠকে কি থাকে? কি থাকে? ভাবের পরিণতি থাকে। স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে? স্নেহের তৃষ্ণা, খ নাম্বার, এখানে প্রথমে 1 মার্কের জন্য তোমরা 1 লাইনে লিখবে যে স্নেহের তৃষ্ণা বলতে এখানে কি বোঝায়। স্নেহ, কাতরতা এবং মাতৃভূমির প্রতি যে ভালোবাসা সেটা ফুটে উঠেছে, মাতৃভূমির প্রতি যে তৃষ্ণা সেটা ফুটে উঠেছে। দিয়ে 2-3 লাইনে সেটা ব্যাখ্যা করলে। গ নাম্বারে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপোতাক্ষ নদ কবিতার আলোকে তুলে ধরো। তাহলে 1 লাইনে তোমরা লিখলে প্রতিফলিত অনুভূতিটা কি? দেশপ্রেম বা স্নেহ কাতরতা দেশের প্রতি। দিয়ে সেটা তোমরা উদ্দীপকের কথাটা লিখলে 1 প্যারায়, তারপর কবিতার কথাটা লিখে দুটাকে মিলিয়ে তুলনা করে লিখবে। আর ঘয়ে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব। কথাটির সত্যতা বিচার করো। আচ্ছা, এখানে তাহলে উদ্দীপকের কবিতায় কিন্তু অন্তরালে কোন ভাবটা প্রকাশ পেয়েছে? এখানে প্রকাশ পেয়েছে হলো দেশের প্রতি ভালোবাসা এবং স্নেহ কাতরতা। কপোতাক্ষ নদ কবিতাতেও কিন্তু দেশের তার শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের প্রতি স্নেহ কাতরতা এবং দেশপ্রেম ফুটে উঠেছে। তাহলে দুটার মূল ভাবই এক, তাহলে কথাটি সত্য। দিয়ে তোমরা প্রথমে দুইটা মানে 1 লাইনে লিখলে যে হলো যে কথাটি সত্য, তারপর তোমরা উদ্দীপকের কথাটা লিখবে, তারপর তোমরা কবিতার কথাটি লিখবে, কপোতাক্ষ নদ কবিতার কথা লিখবে, তারপরের প্যারায়, লাস্ট প্যারায় তোমরা কি করবে? দুইটা উদ্দীপক এবং কপোতাক্ষ নদ কবিতার যে মূল ভাব একই, কেন দুইটাতে যে কি একই স্নেহ কাতরতা এবং দেশপ্রেম ফুটে উঠেছে সেটা 2-3 লাইনে ব্যাখ্যা করে লিখবে যে কথাটি আসলেই সত্য।
বা যথার্থ। ধন্যবাদ, আজকের মতো এখানেই। তোমাদের আর কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করো। কোন ধরনের ভিডিও তোমরা চাচ্ছ সেটা সম্পর্কে তোমরা কমেন্ট করতে পারো। লাইক, কমেন্ট, শেয়ার and please subscribe my channel. ধন্যবাদ।